এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গতকাল এসএফআই এর বিকাশ ভবন অভিযান ছিল, সে দৃশ্যও আমরা দেখেছি, যেখানে এসএফআই এর কর্মীবৃন্দ যারা আছেন তারা বিকাশ ভবনের নিজেদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন, কিন্তু তাদেরকে আটকানো হয়, বেধড়কভাবে মারধর করা হয়, প্রিজন ভ্যানে একেবারে টেনে হিজড়ে তোলা হয়। সে দৃশ্যও কারোর অজানা নয়। তবে আজ সেই সমস্ত বিষয় নিয়ে বিকাশ ভবনে দীনেশ মজুমদারে বৈঠক সারলেন এসএফআই এর কর্মীবৃন্দরা। তারা জানিয়েছেন যে গতকাল বিকাশ ভবনে গিয়ে সেই অভিযান থেকে রিপোর্টার, ক্যামেরা পার্সন অনেকেই আহত হয়েছে, সাথে সাথে তাদের কর্মীবৃন্দরা তো আহত হয়েইছে। সেই সমস্ত গোটা বিষয় নিয়ে এবং তারা ঠিক কি কারণে গিয়েছিলেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা এবার সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন। ঠিক কি বললেন শোনাবো আপনাদের। যারা চাকরি অলরেডি 6 বছর ধরে যারা চাকরি করছে, এরকম শিক্ষক যাদেরকে আমরা তারা গত 90 দিন ধরে এখানে তারা অনেক 2 মাস হয়ে গেল তারা এখানে ধর্ণা দিচ্ছে। এবং কালকের এই ঘটনার পর তারাও কিন্তু বিভ্রাম, এই বক্তব্য আপনারা কি আপনাদের সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে সরাসরি কোনো বার্তা নিয়ে যাবে? মানে এটা ভাবনা আছে যে এই আন্দোলনকে আপনারা সমর্থন করেছে, কারণ অতীতে দেখেছি আপনারা যখন এই যারা চাকরি পাচ্ছে না, যাদের তালিকায় নাম আছে কিন্তু চাকরি পাচ্ছে না, তাদের আন্দোলনের দিনের পর দিন আপনারা পাশে রেখেছেন, এদের ক্ষেত্রে আপনাদের না, দীর্ঘদিন ধরেই এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে, এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আমরা তাদের অবস্থান যেখানে যেখানে তারা অবস্থান করেছেন, 1000 দিন 1500 দিন ধরে অবস্থান চলেছে, আমরা সেখানে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়েছি, তাদের স্লোগানকে সামনে রেখে আমরা মিটিং সংগঠিত করেছি। একই রকমভাবে তখনও আমরা এই কথাই বলেছিলাম যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এবং আজও আমরা আমাদের সংগঠনের যা মনোভাব, আমাদের সংগঠনের যা স্ট্যান্ড পয়েন্ট, সেইটাই রাখছি যে যোগ্য অযোগ্য আলাদা করো। যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে, যারা অযোগ্য প্রয়োজনে তাদেরকে রিএক্সামিনেশনের সুযোগ দেওয়া দরকার, সেটা সিদ্ধান্ত নিতে হবে, বিচার ব্যবস্থাকে সিদ্ধান্ত নিতে হবে, তদন্ত প্রক্রিয়াকে দ্রুত শেষ করতে হবে এবং রাজ্য সরকারকে এর দায় নিতে হবে। এই যোগ্য অযোগ্য বাছাইয়ের যে পদ্ধতি, যে প্রক্রিয়া, তার দায় দায়িত্ব রাজ্যের সরকারকে নিতে হবে। ওনার যুক্তি ঢালাই বাছাই করাটা সম্ভব হবে না, কারণ অনেকগুলো উদাহরণ দিয়েছেন এই ক্ষেত্রে বিকাশবাবুর স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আপনাদের না, স্বাভাবিকভাবেই বিকাশবাবু একজন স্বনামধন্য অ্যাডভোকেট, আইনজীবী। উনি আইনজীবীর জায়গা থেকে ওনার যা মনোভাব, সেই মনোভাব উনি হয়তো রেখেছেন। উনি সেটা বলতে পারবেন যে কোন আইনের কোন প্রেসিডেন্স ইত্যাদি কী কী জায়গা আছে, সেগুলো আমাদের জানার কথা নয়, 1 নম্বর। 2 নম্বর কথা, আমাদের কি মনোভাব, আমাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এবং এই আলাদা করবার দায় সরকারের, সরকারকে দায়িত্ব নিতে হবে। বিচার ব্যবস্থার এই দায় নয়, যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয়, যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্টেড করবার প্রক্রিয়াটা। তাহলে সেই প্রক্রিয়াটা কেন থেমে গেল? সেই প্রক্রিয়াটা কত দূর এগোলো? সরকারের ভূমিকা কি? সরকার অযোগ্য বলে যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবে না, বা চাকরিতে তারা বহাল থাকবে না? 26,000 পদ যদি এখন, গোটা প্যানেলটা যদি এখন বাতিল হয়, তাহলে আরও বছর 2 সময় লেগে যাবে এই নিয়োগটা করতে। তাহলে 2 বছর ধরে রাজ্যের স্কুলগুলো যেখানে শিক্ষক নিয়োগ দরকার, সেই স্কুলগুলো ফাঁকা পড়ে থাকবে। ইমিডিয়েট যোগ্য অযোগ্য আলাদা করে যারা যোগ্য তারা তাদের চাকরি বহাল রাখা, এবং যারা অযোগ্য হিসেবে প্রতিপন্ন হয়েছে তদন্তের মাধ্যমে প্রয়োজনে তাদের রিএক্সামিন করা হোক, তার মানে স্বচ্ছ পদ্ধতিতে রিএক্সামিনেশনের মাধ্যমে তারা উঠে আসুক। কিন্তু এই মিশিয়ে দেওয়া গোটাটাকে,
এইটা কোনো পদ্ধতি হতে পারে না এই সমস্যার বা এই সংকটের সমাধানের। মানে তো তারা পয়সার বিনিময়ে চাকরি করছে, তাহলে যারা পয়সার বিনিময়ে ভুল পথে চাকরি করছে তারা আবার চাকরিতে বসার সুযোগ পাবে না। মানে একটা অযোগ্য লোক যে ভুল পথে পয়সা খরচা করে আপনাদের বক্তব্য নিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি ম্যানেজ করে চাকরি করছে, তারা কেন মানে এই যে পদটা ফাঁকা হবে যেটা দীর্ঘদিনের দাবি, সেইখানে তো যাদের তালিকায় নাম রয়েছে তাদেরকে নিযুক্ত করতে হবে, যাদের মানে এটাই তো আপনাদের দাবি ছিল। ফ্রেশ রিক্রুট একদিকে যেমন করতে হবে, তেমনি তার পাশাপাশি যারা যে কোনো পরীক্ষা হলে যে কেউ সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এখানে সেই রেস্ট্রিকশানটা করে দেওয়ার মানে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কোনো রেস্ট্রিকশানের কথা বলতে পারি না যে স্বচ্ছ প্রক্রিয়া যখন চালু হবে তখন এরা হচ্ছে যে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং এরা অংশগ্রহণ করতে পারবে না। এই রেস্ট্রিকশান কোনোদিনই কোনো প্রগতিশীল দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে করা উচিত নয়, কিন্তু ইমিডিয়েট প্রক্রিয়াটা চালু হওয়া দরকার, স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ চালু হওয়া দরকার এবং সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা যারা চান সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করে স্বচ্ছভাবে চাকরি পেতে, কাজের সন্ধান এমন জায়গায় পৌঁছেছে যেখানে গ্রাম বাংলায় মানুষ জমি জমা বিক্রি করে তৃণমূল যে কাটমানি স্ট্রাকচার তৈরি করেছে, আজকে সেই কাটমানি স্ট্রাকচারের বলি তো এই মানুষগুলো। অতএব কাউকে বাদ দিয়ে দেওয়ার কথা আমরা বলছি না, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, সেই প্রক্রিয়ার মধ্যে যে মানুষ চাইবেন স্বচ্ছভাবে প্রক্রিয়াটায় অংশগ্রহণ করতে তারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করুক। রাজ্যের সরকারকে দায় নিতে হবে, এরা যুক্ত হতে পারবে, এরা পারবে পরীক্ষা দিতে, এরা পরীক্ষা দিতে পারবে না, এই রেস্ট্রিকশান আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কোনোদিনই এই ধরনের কোনো রেস্ট্রিকশানের কথা আমরা বলি। আগামী দিনে এই লড়াই আরও প্রসারিত হবে, এই বিকল্প শিক্ষানীতি মানুষের কাছে পৌঁছে যাবে। বইমেলাতে ছাত্র সংগ্রামের স্টল 432 নম্বর স্টল, 342 নম্বর স্টল, 342 নম্বর স্টল থেকে এই বিকল্প শিক্ষানীতি সংগ্রহ করা যাবে এবং একই সাথে এই বিকল্প শিক্ষানীতি আজ থেকে রাজ্যের নানান কোণায় মানুষের কাছে, শিক্ষানুরাগী মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তাদের মতামত নেওয়া হবে, এই বিকল্প শিক্ষানীতিকে আরও বেশি আপ টু ডেট করে আরও কতভাবে বিকল্পের সন্ধান সামনে রাখা যায় তার ব্যবস্থা করা হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গতকাল রাতে আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে, 9mm পিস্তল, আরও বোধহয় কিছু AK-47 ইত্যাদি এই ধরনের বেশ কিছু অস্ত্র, আগ্নেয়াস্ত্র সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে পাওয়া যাচ্ছে। কি অবস্থা তাহলে রাজ্যে? এই ঘটনাগুলোই তো প্রমাণ করে দিচ্ছে যে গতকাল ব্রাত্য বসুর সঙ্গে দেখা করাটা, ওনার সাথে কথা বলাটা প্রয়োজনীয় ছিল। রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, অথচ কলেজ ক্যাম্পাস থেকে, যে কলেজ ক্যাম্পাসের পরিকাঠামো শেষ করে দেওয়া হয়েছে দিনের পর দিন, যে কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মুক্ত স্বাধীনভাবে কথাবার্তা বলার, ঘোরাফেরা করবার জায়গা নেই, নিরাপত্তা নেই, দীর্ঘদিন ধরে আমরা বলছি ক্যাম্পাস সিকিউরিটি চুলোয় গেছে, সেই কলেজ ক্যাম্পাসগুলোর সামনে থেকে যদি এখন এই ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, তাতে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগবে ছাত্রছাত্রীরা, বাবা মায়েরা, শিক্ষকরা, প্রত্যেকে। কি ঘটনা, কেন ঘটলো, তদন্ত করতে হবে তো, কারা যুক্ত। সুরেন্দ্রনাথ কলেজের আশপাশের তৃণমূলের মাতব্বররা তারা কার্যত কলেজটাকে ঘিরে রাখে এমনভাবে নিজেদের কাটমানির সোর্স অফ ইনকামের জায়গা করবার জন্য, যে ওই কলেজে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবার মতন কোনো পরিবেশ তারা রাখেনি। এই পরিবেশ বদলাতে হবে। রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে এবং সেই বার্তাও এই বিকল্প শিক্ষানীতির মাধ্যমে আমরা দিয়েছি এবং এর আগেও এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি। এই বার্তা দিতে চাই যে গতকালের বিকাশ ভবন অভিযান আসলে রিক্লেম এডুকেশন, শিক্ষাকে পুনরুদ্ধার করার যে কাজে আমরা নেমেছি ভারতের ছাত্র ফেডারেশন, তার প্রথম একটি ধাপ ছিল। গোটা বছর ধরে এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার গুরুত্ব বাংলার মাটিতে পুনরুদ্ধার করবার লড়াইটা আমরা লড়ে যাব।
এবং নানান কর্মসূচি, নানান আন্দোলনের মধ্য দিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষাকে রক্ষা করবার, প্রজন্মকে রক্ষা করবার এই লড়াইয়ের মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন থাকবে। 80 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে 16 জন ছাত্রী। বাধ্য হয়েছে গতকাল রাতে এই 80 জনকে আটক হওয়া, গ্রেপ্তার হওয়া এই 80 জনকে মুক্তি দিতে। পুলিশ যেভাবে মারধর করেছে, আমরা গতকালই বলেছি যে মারের দাগ গা থেকে মুছে যাবে একটা সময়ের পরে। 80 জন গ্রেপ্তার হয়েছিল, গ্রেপ্তার হওয়া কমরেডদেরকে ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু ব্রাত্য বসু প্রত্যেক দিন যখন নিজের দপ্তরে ঢুকবেন তখন সেই দপ্তরের দেওয়ালে দেওয়ালে ওনাকে দেখতে হবে এই শূন্য পাওয়া মার্কশিটটা। তার ব্যবস্থা গতকাল এসএফআই বিকাশ ভবনে করে এসছে। এর পাশাপাশি এই রাজ্যের সমস্ত শিক্ষানুরাগী মানুষজন, তারা অনেকেই গতকাল থেকে যোগাযোগ করেছে, সংহতি জানিয়েছে, সমর্থন জানিয়েছে। নানান সংগঠন, নানান ছাত্র সংগঠন, গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন, তারা এই পুলিশের এই নির্বিচারে লাঠিচার্জ, পুলিশের ভূমিকা, এই সমস্তটাকে নিন্দা জানিয়েছে, ধিক্কার জানিয়েছে, আমাদের আন্দোলনকে সংহতি জানিয়েছে। মানবাধিকার সংগঠন তারা আমাদেরকে সংহতি জানিয়েছে। আমরা আহ্বান রাখবো যে এই লড়াইটা আসলে আমাদের সকলের লড়াই। ছাত্র, অভিভাবক, শিক্ষক, অশিক্ষক কর্মচারী সবাই একসাথে লড়ে শিক্ষাকে পুনরুদ্ধার করতে হবে। ব্রাত্য বসু তার মার্কশিটটা নিলেন না গতকাল, অতএব আগামী 7 দিন গোটা রাজ্যের মানুষজন, ছাত্র, অভিভাবক, শিক্ষক, অধ্যাপক, যে যেভাবে পারেন, কেউ পোস্টের মাধ্যমে, বাই পোস্ট, কেউ ইমেলের মাধ্যমে ব্রাত্য বসুর দপ্তরে তার এই শূন্য পাওয়ার মার্কশিটটা পাঠিয়ে দিন। এই মার্কশিটের প্রতিলিপি এসএফআই-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে রয়েছে, সেখান থেকে এই মার্কশিট সংগ্রহ করুন এবং ব্রাত্য বসুর দপ্তরে, ব্রাত্য বসুর ঠিকানায় এই মার্কশিটটা পৌঁছে দিন, যাতে উনি যখন দপ্তরে ঢুকবেন তখন দেওয়ালেও এই মার্কশিট দেখতে পাবেন, উনি যখন ফোন খুলে ওনার মেল চেক করবেন তখনও এই মার্কশিট দেখতে পাবেন, উনি যখন ওনার লেটার বক্সের চাবি খুলবেন তখনও উনি এই মার্কশিটটাই দেখতে পাবেন যে উনি শূন্য পেয়েছেন। এই শুরু প্রথমেই সংবাদ মাধ্যমের যে সমস্ত বন্ধুরা এসেছেন আজকে, তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। গতকালও বিকাশ ভবন অভিযানের যে ডাক আমাদের ছিল, সেই বিকাশ ভবন অভিযানে গিয়ে বহু সংবাদ মাধ্যমের কর্মীরা, ক্যামেরা পার্সনরা, রিপোর্টাররা তারা আহত হয়েছিলেন, পুলিশের মুখোমুখি তাদেরকেও হতে হয়েছিল। তারপরে দাঁড়িয়েও তারা এই বিকাশ ভবন অভিযানের খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিকাশ ভবন অভিযান, রিক্লেম এডুকেশন, এই স্লোগানকে সামনে রেখে আমরা গতকাল বিকাশ ভবন গিয়েছিলাম শিক্ষামন্ত্রীর হাতে এই বিকল্প শিক্ষানীতি এবং ওনার এই শূন্য পাওয়া মার্কশিট এটা তুলে দিয়ে আসতে, একই সাথে উনি শূন্য পেয়েছেন এটা ওনাকে জানিয়ে দিতে এবং ভবিষ্যতে কিভাবে পড়াশোনা করলে উনি শূন্য পাবেন না, আর একটু বেটার রেজাল্ট করতে পারবেন, তারও সাজেশন এই বিকল্প শিক্ষানীতির মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিয়ে আসতে চেয়েছিলাম আমরা। কিন্তু এটা বোঝা গেছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী বিকাশ ভবন এই অফিসটিকে মনে করেন তৃণমূলের দপ্তর। ছাত্রছাত্রীরা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে যাবে, তাদের মতামত, তাদের সাজেশনস, এই রাজ্যের শিক্ষার বেহাল দশা, সেই শিক্ষার সংকট থেকে কিভাবে রাজ্যটাকে বাঁচানো যায়, শিক্ষাকে পুনরুদ্ধার করা যায়, পাবলিক এডুকেশন, সরকারি শিক্ষা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সরকারি ব্যয় বৃদ্ধি, এই সমস্তটা সম্পর্কে তাদের কি মনোভাব, ছাত্রছাত্রীদের কি মনোভাব, সে বিষয়ে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে যাবেন, কথা বলবেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা যে কোনো সুস্থ গণতান্ত্রিক পরিবেশে। কিন্তু বোঝা গেল শিক্ষামন্ত্রী মনে করছেন বিকাশ ভবনটা তৃণমূলের দপ্তর। আমরা গতকাল এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম এবং এসএফআই বিকাশ ভবনের ভেতর পৌঁছেছিল। এটা বুঝিয়ে দেওয়া হলো শিক্ষামন্ত্রীকে, এই শিক্ষা রাজ্যের শিক্ষামন্ত্রীকে আমরা দিয়ে এলাম
যে বিকাশ ভবন রাজ্যের শিক্ষার দপ্তর, পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে কিভাবে, পুনরুদ্ধার করা যেতে পারে কিভাবে, সেই পরিকাঠামো, সেই পরিকল্পনা, সেই প্ল্যানিং করবার দপ্তর হলো বিকাশ ভবন। ওটা ওনার নিজের সম্পত্তি নয় বা তৃণমূলের সম্পত্তি নয়। এর আগেও আমরা দেখেছি অন্যান্য তৃণমূলের ছাত্র সংগঠন, টিএমসিপির সব মাতব্বররা তারা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর চেম্বারের ভেতরে গিয়ে আড্ডা জমায়, সেটা অ্যালাউড। কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা তারা শিক্ষামন্ত্রীর কাছে যাবে, সেটা অ্যালাউড নয়। কোন রাজ্যে আমরা রয়েছি? গোটা রাজ্যের পড়াশোনার কাঠামোটাকে এরা ধ্বংস করতে চাইছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে গতকালের বিকাশ ভবন অভিযান, যে অভিযানের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী শূন্য পেয়েছেন এই ভয়ে, মানে শূন্য পাওয়া ছাত্র সে স্বাভাবিকভাবেই মার্কশিটটা নিতে চায় না, সেরকমই রাজ্যের শিক্ষামন্ত্রী মার্কশিটটা নিতে তো চাইলেনই না, উল্টে সরকারি গুন্ডা লেলিয়ে দিয়ে গোটা চত্বরটাকে, করুণাময়ী চত্বর, বিকাশ ভবন চত্বরকে ঘিরে ফেলে ছাত্রছাত্রীদের ওপর মারধর করা, লাঠিচার্জ করা, ছাত্রীদেরকে টার্গেট করে একদম মার্কিং করে, ম্যান মার্কিং করে মারধর করা হয়েছে, ম্যানহ্যান্ডেল করা হয়েছে। এই ছবি, তার ভিডিও ক্লিপিংস সমস্ত মানুষের কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই পৌঁছেছে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়া আসলে ব্রাত্য বসুর ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, ছাত্রছাত্রীদের প্রতি ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডেরই বহিঃপ্রকাশ হলো গতকাল।